সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে ক্লাস করব প্রথম অধ্যায়ের 2 নং ক্লাস। প্রথম অধ্যায়ের প্রথম একটি ক্লাস করেছি। আশা করছি আমি যতটুকু বুঝিয়েছিলাম প্রত্যেকেই ভালোভাবে বুঝেছ। আর কিছু নতুন অংশ দিয়েছিলাম এবং বইয়ের কিছু কিছু অংশ দাগিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই আশা করছি সেগুলো শিখেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ধারাবাহিকভাবে অর্থাৎ প্রথম অধ্যায়ের 2 নং ক্লাস শুরু করতে যাচ্ছি বিজ্ঞানের। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বোর্ডে অনেক কিছু লেখা আছে, তোমাদের বইয়ে কিন্তু এগুলো লেখা নেই। সেই জন্য তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, সুন্দর করে এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে লিখে রাখবে। আমি আস্তে আস্তে বলবো, কেন? কারণ তোমাদের এগুলো লিখতে হবে। কারণ তুমি যদি ক্লাসে থাকতে তাহলে সরাসরি আমি তোমাকে লিখিয়ে তারপরে দেখে নিতাম। আমি আশা করছি তোমরা বাসায় বসেও এই পয়েন্টগুলি কি করবে, লিখে রাখবে। তাহলে দেখি, বৈজ্ঞানিক নাম লেখার কিছু নিয়ম। আমরা গত ক্লাসে বৈজ্ঞানিক নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে অথবা দ্বিপদ নামকরণ কাকে বলে সেটি আমরা শিখিয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখব সেই বৈজ্ঞানিক নাম লেখার কিছু কি নিয়ম। প্রিয় শিক্ষার্থী, এই নিয়মগুলো কিন্তু তোমার বইয়ে নেই। এখানে তোমরা বোর্ডের মধ্যে খেয়াল করো, 6টি পয়েন্ট আছে। এই 6টি পয়েন্ট কিন্তু তোমার বইয়ে নেই। সেই জন্য তোমাকে কি করতে হবে, সুন্দর করে অর্থাৎ বইয়ের কোনো পৃষ্ঠায় অথবা কাগজ কলমে সুন্দর করে খাতার মধ্যে নোট আকারে কি করতে হবে, লিখে রাখতে হবে। তাহলে আমরা দেখে নেই ধারাবাহিকভাবে পয়েন্টগুলো। তোমরা লিখো, বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম। 1 নং দিছি, দেখো 2 পদ বিশিষ্ট হয়। অর্থাৎ যখন একটি প্রজাতির বৈজ্ঞানিক নামকরণ হবে তখন সেই নামকরণটি হবে 2 পদ বিশিষ্ট। কয় পদ বিশিষ্ট? 2 পদ বিশিষ্ট। তাহলে তোমরা লিখে ফেলো, অর্থাৎ প্রথমে 2 পদ বিশিষ্ট হয়। কয় পদ বিশিষ্ট? 2 পদ বিশিষ্ট। তোমরা একটু নিচের দিকে তাকাও, দেখো এখানে আমি একটি মানুষের বৈজ্ঞানিক নাম লিখেছি, হোমো সেপিয়েন্স। তাহলে এখানে কিন্তু কয়টি পদ বলো তো? 2টি পদ। অর্থাৎ হোমো আর হলো কি সেপিয়েন্স, 2টি পদ। তাহলে এই যে এখানে যে 2টি পদ আছে, তাহলে অবশ্যই এটি একটি কি নাম বলো? বৈজ্ঞানিক নাম। কেন? আমার 1 নং নিয়মের সাথে কি হয়েছে, মিলে গেছে। তাহলে আমরা দেখে নিলাম 1 নং এ আছে কি 2 পদ বিশিষ্ট হয়। তারপরে 2 নং এ আছে প্রথমে গণ, পরে হলো কি প্রজাতি। কারণ এই যে 2টি পদ, এই 2টি পদে অর্থাৎ কি 2টি নাম আছে। তাহলে প্রথম অংশের নাম কি আমরা বলবো? গণ। পরের অংশের নাম হলো কি? প্রজাতি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসে কিন্তু শিখেছিলাম শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা শেষ ধাপ অথবা একক প্রজাতি। তাহলে এখানে কিন্তু অর্থাৎ শ্রেণীবিন্যাস যখন আমরা একটা উদ্ভিদ বলো, প্রাণী বলো, শ্রেণীবিন্যাস করতে যাই তাহলে 7টি ধাপে তাকে সাজাইতে হয়। সেই 7টি ধাপের সবচেয়ে নিচের ধাপ বা শেষ ধাপ হলো কি? প্রজাতি। কোনটি? প্রজাতি। তাহলে এখানে প্রথমে গণ, পরে কি? প্রজাতি। তাহলে এখানে 2টি পদ আছে। প্রথম পদের নাম কি? গণ, আর শেষ পদ বা পরের পদের নাম কি? প্রজাতি। তাহলে এভাবে যখন একটি প্রজাতি অর্থাৎ কি শনাক্তকরণ হবে তখন তার 2টি পদ বিশিষ্ট বৈজ্ঞানিক নাম হবে। তাহলে প্রথম নামটি লিখতে হবে গণ, পরেরটি লিখতে হবে কি? প্রজাতি। তাহলে আমরা 2 নং দেখলাম কি বৈজ্ঞানিক নাম লেখার একটি নিয়ম। নিয়ম কি? প্রথমে গণ, পরে এলো কি? প্রজাতি। 3 নম্বরে লিখি আমরা, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হবে। অর্থাৎ আমরা জানি অর্থাৎ বিভিন্ন দেশে অর্থাৎ কি ভাষা বিভিন্ন রকম, কিন্তু বৈজ্ঞানিক নামকরণ কিন্তু সব ভাষায় করা যাবে না। অর্থে মাত্র কি অর্থাৎ 2টি ভাষায় করা যাবে। কি কি লিখে রাখো তোমরা? ল্যাটিন অথবা ইংরেজি ভাষায়। অর্থাৎ কোন প্রজাতির যখন আমরা বৈজ্ঞানিক নামকরণ করব তখন 2টি ভাষায় লেখা যাবে। কি কি? একটি হলো ল্যাটিন অথবা কি ভাষায়? ইংরেজি ভাষায়। তাহলে এখানে আমি যে লিখছি দেখো হোমো সেপিয়েন্স ইংলিশে লিখছি। তার মানে অর্থাৎ একটি প্রজাতির বৈজ্ঞানিক নাম লিখতে গেলে একটি অর্থাৎ উদ্ভিদ বলো প্রাণী বলো নতুন যখন আবিষ্কৃত হবে তখন তার নামটা হবে কি নাম? বৈজ্ঞানিক নাম। আর সেই বৈজ্ঞানিক নামটা হবে ল্যাটিন অথবা কি ইংরেজি ভাষায়। আশা করছি তোমরা 3 নং পর্যন্ত লিখে ফেলছ। এবার 4 নঙ্গে যাই, কম্পিউটারে লিখলে বাঁকা করে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা একটু তাকিয়ে দেখো, এখানে যে একটি বৈজ্ঞানিক নাম লিখেছি আমি মানুষের হোমো সেপিয়েন্স, লেখাটা কিন্তু সোজা না, একটু কি বলতো বাঁকা। এটা থেকে বা এখান থেকে তোমাকে কিন্তু অনেক একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে হবে। আজকে শুধু তোমাকে জেএসসি পাস করার জন্য নয়, আজকে শুধু তোমাকে 8 পাস করার জন্য নয়, তোমার সারা জীবন এটি কি লাগবে? কাজে লাগবে। কেন?
তুমি যখন সর্বোচ্চ উপরে চলে যাবে, অর্থাৎ একটি সর্বোচ্চ উপরে তুমি ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, অথবা তোমার চাকরির ক্ষেত্রে বলো, বিসিএসএ বলো, সেখানে অনেক কিছু দিয়ে তোমাকে বলতে পারে এখানে একটি প্রজাতির বৈজ্ঞানিক নামকরণ আছে বা একটি প্রজাতির বৈজ্ঞানিক নাম আছে। মনে করো তোমাকে একটি পেপার দিছে, পেপারে সবগুলো শব্দ হলো কি ইংরেজি। এখন বললো যে এখানে একটি প্রজাতির বৈজ্ঞানিক নাম আছে, তুমি এটি কি করো, শনাক্তকরণ করো বা বের করো। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা হলো 15 লক্ষ। তুমি কি 15 লক্ষ মুখস্থ করেছো? না। তাহলে তুমি কিভাবে শিখবে, এখান থেকে কিভাবে খুঁজে বের করবে? তাহলে এই নিয়ম অনুসারে। কেন? তুমি খেয়াল করে দেখবে সেই পত্রিকার সমস্ত লেখাগুলো কি আছে, সোজা সোজা, কিন্তু মাঝখানে দুটি শব্দ বা দুটি পদ একটু বাঁকা আছে। তোমার কিন্তু সামনে ধরা পড়বে যে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ডের মধ্যে অর্থাৎ কি দুটি শব্দ কি আছে, বাঁকা আছে। এবার তুমি নিশ্চিত জানবা এই দুটি বাঁকা কেন, তাহলে অবশ্যই এইটি একটি প্রজাতির কি নাম, বৈজ্ঞানিক নাম। এই যে আজকে তুমি শিখে গেলা, তুমি কিন্তু 15 লক্ষ প্রজাতি মুখস্থ করো নাই। কেন? কারণ তুমি নিয়ম জানছো, নিয়ম জেনে তুমি বুঝতে পারছো এটি একটি প্রজাতির কি নাম, বৈজ্ঞানিক নাম। তাহলে তুমি পারবে না? অবশ্যই অবশ্যই পারবে। আজকে আমার এই কথাটা তোমার কি সারা জীবন মনে থাকবে, অথবা তোমার সর্বোচ্চ ক্ষেত্রে অথবা তোমার ভাইবা বোর্ডে যদি কখনো জিজ্ঞেস করে যে এখানে হাজার হাজার ওয়ার্ড আছে, এখানে একটি প্রজাতির বৈজ্ঞানিক নাম আছে, সেটি কোনটি, খুঁজে পাবে না? অবশ্যই অবশ্যই তুমি খুঁজে পাবে। দেখো তাহলে তাহলে কি আমরা জানলাম, কম্পিউটারে লিখে বাঁকা করে লিখতে হয়। এবার 5 নং নিয়মে আছে, লিখে পেলাম। এবার তোমাকে কিছু লেখা দিছে, কিন্তু যিনি লিখছে তার লেখাগুলাই কি বলো, বাঁকা। তাহলে তুমি কিভাবে শিখবে? এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে, যখন আমরা কাগজ কলমে লিখবো তাহলে অবশ্যই অবশ্যই সেখানে কি করবো, আমরা নিচ দিয়ে দাগ দিব, আন্ডারলাইন করবো। তার মানে কি হাজার হাজার ওয়ার্ড আছে, কোনো শব্দে বা কোনো ওয়ার্ডের নিচে কি নাই, দাগ নাই। মাঝখানে দেখতেছো দুটি শব্দ, দুটি শব্দের নিচে কি আছে, দাগ আছে। তাহলে তুমি নিশ্চিত মনে করবে, অর্থাৎ কি নিশ্চিত মনে করবে এটি একটি প্রজাতির কি নাম, বৈজ্ঞানিক নাম। তাহলে আমরা 5 নং কি লিখলাম, অর্থাৎ কাগজ কলমে লিখলে নিচে কি করতে হবে, দাগ দিতে হবে। 6 নং প্রথম পদের প্রথম অক্ষর, বাকিগুলা কি প্রথম পদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার আর বাকি সমস্ত অক্ষর হলো কি স্মল লেটার। দেখো তাহলে এখানে এখানে দুটি পদ আছে, এখানে যতগুলা লেটার আছে শুধুমাত্র প্রথম পদের প্রথম অক্ষরটা কি ক্যাপিটাল লেটার আর বাকিগুলো কি স্মল লেটার। তাহলে এটি একটি কি প্রাণীর কি নাম হলো, বৈজ্ঞানিক নাম। তাহলে আমরা কি করলাম, 6টি নিয়ম শিখলাম। আশা করছি প্রত্যেকে এই 6টি নিয়ম খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে আর মুখস্থ করে ফেলবে। আর তুমি মুখস্থ করো, তোমার শুধু এইটির জন্য না, তোমার সারা জীবনের জন্য কি লাগবে বলো, কাজে লাগবে। তাহলে আমরা শিখে পেলাম মানুষের বৈজ্ঞানিক নাম। মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো সেপিয়েন্স। আচ্ছা, আমরা আরো পড়েছি শ্রেণীবিন্যাস কাকে বলে। এবার আমরা দেখব শ্রেণীবিন্যাসের কি গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, এই যে আমি যে শ্রেণীবিন্যাসের গুরুত্ব পয়েন্টগুলো বলবো, এগুলো তোমাকে কি করতে হবে বলো, লিখে রাখতে হবে। কেন? এগুলো তোমার বইয়ের মধ্যে ভালোভাবে নেই। তাহলে আমরা দেখে নেই, অর্থাৎ শ্রেণীবিন্যাসের গুরুত্ব। সকল উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত উপায়ে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমরা কি করতে পারবো, জানতে পারবো। তার মানে শ্রেণীবিন্যাসের মাধ্যমে পৃথিবীতে যে 15 লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে, সেই 15 লক্ষ প্রজাতির মধ্যে অর্থাৎ অল্প সময়ে অল্প পরিশ্রমে আমরা সহজে তার সম্পর্কে কি করতে পারবো, জানতে পারবো। এগুলো এবার 2 নম্বরটা কি, নতুন প্রজাতি শনাক্ত করতে পারবো। কেন? কারণ আজ পর্যন্ত আমরা জানি 15 লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে, কিন্তু 15 লক্ষ প্রজাতি কিন্তু নেই, টিকে নেই। তারপরে কিন্তু 15 লক্ষই কিন্তু শেষ না, নতুন নতুন প্রজাতি আবার কি হবে, আবিষ্কৃত হবে। কিন্তু আমরা সেটা কিভাবে আবিষ্কার করব, সেটা আমরা শ্রেণীবিন্যাসের সাহায্যে কি করব, আবিষ্কার করব। কেন? শ্রেণীবিন্যাসের মাধ্যমে বুঝতে পারবো যে এই প্রজাতিটা এখন পর্যন্ত কি হয় নাই, আবিষ্কৃত হয় নাই। তাহলে নতুন করে কি হবে, আবিষ্কৃত করা যাবে। জীবের পারস্পরিক সম্পর্ক জানা যাবে, অর্থাৎ একটা জীবের সাথে আরেকটা জীবের কি কি ধরনের সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা কি করতে পারবো, শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারবো। কেন? তার পরিবেশ, স্বভাব, গঠন, খাদ্য, বাসস্থান ইত্যাদি কি হয়ে যাবে বলো, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। আর সেই ভিন্নতার কারণে আমরা জানতে পারবো তার কি, অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে। পরিবর্তনের তথ্য জানা যাবে,
তার মানে একটু আগে আমরা বললাম যে পৃথিবীতে 15 লক্ষ প্রজাতি কি হয়েছে আবিষ্কৃত হয়েছে, কিন্তু 15 লক্ষ প্রজাতি পৃথিবীতে টিকে নেই। পূর্বে যারা ছিল তাদের সম্পর্কে আমরা কি করতে পারবো, অর্থাৎ জানতে পারবো কিসের মাধ্যমে, শ্রেণীবিন্যাসের মাধ্যমে। অর্থাৎ আবিষ্কৃত হয়েছিল কিন্তু পৃথিবীতে বিভিন্ন পরিবেশের অর্থাৎ কি তাদের অনুকূলে না থাকার কারণে সেগুলো কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। সেই সম্পর্কে আমরা জানতে পারবো কিসের মাধ্যমে, শ্রেণীবিন্যাসের মাধ্যমে। মিল এবং অমিলের ভিত্তিতে গোষ্ঠীভুক্ত করা যাবে। আমরা জানি আমাদের মেরুদণ্ড আছে, তার মানে পৃথিবীতে যত প্রাণীর মেরুদণ্ড আছে সবাই কিন্তু কি বলো কটাটা পড়বে, কেন এই একটা মিল আছে। আবার সকল মেরুদণ্ড প্রাণী কি একই পরিবেশে থাকে না, সকল মেরুদণ্ড প্রাণী কি একই ধরনের খাদ্য গ্রহণ করে না। এই যে অমিল, এই মিল এবং অমিলের ভিত্তিতে আবার তাদেরকে আমরা কি করতে পারবো, বিভিন্ন গোষ্ঠীতে দলে কি করতে পারবো, বিভক্ত করতে পারবো। তো শিক্ষার্থী আমরা জানি পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে কি বলে আমরা অ্যানিমালিয়া। আর সেই অ্যানিমালিয়া অর্থাৎ কি প্রাণীদেরকে 9টি পর্বে ভাগ করেছি আমরা। কয়টি পর্বে, 9টি পর্বে। এই 9টি পর্বের মধ্যে 8টি হলো অমেরুদণ্ডী আর একটি হলো কি মেরুদণ্ডী। তার মানে 8টি পর্বের প্রাণী হলো অমেরুদণ্ডী আর একটি পর্বের প্রাণী হলো কি মেরুদণ্ডী। এবার আমরা ধারাবাহিকভাবে এই 9টি পর্ব সম্পর্কে কি করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথম পর্বের নাম জেনে নেই। প্রথম পর্বের নাম হলো পরিফেরা। প্রিয় শিক্ষার্থী আমাদের 1 নং পর্ব হলো কি পরিফেরা, কিন্তু এটি কি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী বলো তো। তাহলে আমরা প্রথমেই পড়ব অমেরুদণ্ডী। তাহলে প্রথম পর্বের নাম হলো কি অমেরুদণ্ডী, প্রথম পর্বের নাম হলো পরিফেরা। প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটা পর্বের নামকরণ করা হয়েছে ওই পর্বের প্রাণীর প্রধান একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। বুঝতে পারছো, যখনই একটি প্রাণী আবিষ্কৃত হবে তখন তার একটা পর্ব হবে, আর সেই পর্বের নামটা কি কিসের উপর ভিত্তি করে হবে, ওই প্রাণীর দেহের মধ্যে সর্বপ্রধান যে বৈশিষ্ট্য তার উপর ভিত্তি করে সেটা কি হবে বলো, অর্থাৎ নামকরণ করা হবে। তাহলে পরিফেরা, পুরাস মানে কি ছিদ্র, আর ফেরি মানে কি করা, বহন করা। বুঝতে পারছো, পুরাস মানে ছিদ্র আর ফেরি মানে কি বহন করা। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার অমেরুদণ্ডী প্রাণী এবং পানিতে বসবাস করে তাদের দেহ অসংখ্য কি যুক্ত, ছিদ্রযুক্ত, তারা সবাই হলো কি বলো পরিফেরা পর্বের প্রাণী। তাহলে আমরা প্রথম পর্বের নাম জানলাম পরিফেরা। এবার আমরা জেনে নেই বাসস্থান। অধিকাংশ সামুদ্রিক কিছু স্বাদু পানিতে বসবাস করে। তার মানে কি, অর্থাৎ এই প্রাণীগুলো বেশিরভাগই অর্থাৎ কি সমুদ্রে থাকে আর কিছু কিছু স্বাদু পানিতে বসবাস করে। তার মানে এদের প্রধান বাসস্থান কি বলতে পারি আমরা তাহলে, অর্থাৎ পানি। অর্থাৎ পানি ছাড়া এরা কি করতে পারে না, বসবাস করতে পারে না। আবার এদের অনেক প্রজাতি আছে, এই অনেক প্রজাতির মধ্যে বেশিরভাগ প্রজাতি বসবাস করে সমুদ্রে আর কিছু কিছু প্রজাতি বসবাস করে কোথায়, স্বাদু পানিতে। স্বভাব, প্রত্যেকটা পর্বের প্রাণীর নির্দিষ্ট একটা কি আছে বলতো, স্বভাব আছে। তার আচার আচরণ চারিত্রিক ইত্যাদি গঠনের উপর ভিত্তি করে তার একটা প্রধান স্বভাব কি হয়, পরিলক্ষিত হয়। তাহলে এই পর্বের প্রধান স্বভাব হলো এরা দলবদ্ধ হয়ে কি করে বসবাস করে। তার মানে কি, অর্থাৎ এরা যেখানে থাকবে সেখানে অনেকগুলো প্রাণী একত্রিত দলবদ্ধ হয়ে কি করবে, বসবাস করবে। তাহলে আমরা জেনে নিলাম পরিফেরা পর্বের প্রাণীর বাসস্থান এবং কি স্বভাব। এবার আমরা জানবো পরিফেরা পর্বের প্রাণীদের কি প্রধান প্রধান বৈশিষ্ট্য। 1 নং বৈশিষ্ট্য সরলতম বহুকোষী প্রাণী। তার মানে কি, অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো অর্থাৎ কি বহুকোষী সরলতম, অর্থাৎ এদের বহুকোষী এই জন্য অর্থাৎ আমরা এদেরকে অর্থাৎ কি খালি চোখেই দেখতে পাই, কারণ এরা কি অর্থাৎ আবার এত বেশি বড় না আবার এত ক্ষুদ্র না। তার মানে এদের মধ্যে কোষ আছে অনেক কোষ, বহুকোষী, এই জন্য এরা কি সরলতম বহুকোষী প্রাণী। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রের কারণে কিন্তু এই পর্বের প্রাণীদের কি করা হয়েছে বলতো, নামকরণ করা হয়েছে পরিফেরা। এবার এই ছিদ্রপথে পানি প্রবেশ করে, পানির সাথে খাদ্য এবং কি অক্সিজেন কি করে প্রবেশ করে। শিক্ষার্থী তাহলে এদের কি আলাদা, যেহেতু ছিদ্রপথে পানি এবং খাদ্য প্রবেশ করে, যেমন আমাদের অক্সিজেন নেওয়ার জন্য কি দরকার বলতো, নাক দরকার, খাদ্য গ্রহণের জন্য কি দরকার, মুখ দরকার। তাহলে এবার তুমি বলো এই পর্বের প্রাণীর কি নাক, মুখ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, থাকবে না। কেননা এদের দেহে চারিদিকে ছিদ্র আছে, সেই ছিদ্র পথেই পানি প্রবেশ করে আর পানির সাথে তার খাদ্যবস্তু অক্সিজেন ইত্যাদি প্রবেশ করে। শিক্ষার্থী তাহলে দেখো ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন এবং কি প্রবেশ করে, খাদ্যবস্তু প্রবেশ করে। পৃথক সুপরিচিত কলা অঙ্গতন্ত্র থাকে না,
বুঝি তো আমরা কলা অঙ্গতন্ত্র, যেমন আমাদের অর্থাৎ কি কোষ, কোষ থেকে হয় অর্থাৎ কি কলা, আবার বিভিন্ন কলা নিয়ে হয় একটি অঙ্গ, আবার বিভিন্ন অঙ্গ নিয়ে হয় পূর্ণাঙ্গ একটি কি প্রাণী, যেমন আমাদের হাত, পা, নাক, মুখ, চোখ, অর্থাৎ কি দেহের ভিতরের আছে, বাইরের আছে ইত্যাদি অনেক। কিন্তু এই পর্বে আলাদা এরকম কোনো কি থাকে না, পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না। তাহলে আমরা জেনে নিলাম আজকে পরিফেরা পর্বের স্বভাব, বাসস্থান আর হলো কি বলা বৈশিষ্ট্য। আর শিখলাম আমরা যে অংশটুকু বইয়ে নেই অর্থাৎ কি বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম, আর শিখলাম কি অর্থাৎ শ্রেণীবিন্যাসের গুরুত্ব। এবার তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে দুটি প্রাণী দেখতে পাচ্ছ, দেখে মনে হবে এগুলো প্রাণী নয়, কিন্তু আসলে এগুলো তো কি বলো প্রাণী। এই যে একটি প্রাণী অর্থাৎ এই একটি প্রাণী, এটা হলো স্পঞ্জিলা আর এটা হলো কি স্কাইফা। এগুলো অসংখ্য ছিদ্রযুক্ত ফোমের টুকরার মতো। আমরা জানি কোথাও যদি পানি পড়ে যায় তাহলে একটু ফোমের টুকরা দিলে সাথে সাথে পানিগুলো শুষে নেয়। কিভাবে বলতো, তার দিয়ে চারিদিকে কি আছে ছিদ্র আছে। ঠিক একইভাবে এই প্রাণীগুলোর দিয়ে অসংখ্য চারিদিকে ছিদ্র আছে। এবার যদি বলি এই পর্বে নতুন একটা নামকরণ করা যায়, কি নামকরণ করা যায়, কারণ যেহেতু এদেরকে অসংখ্য ছিদ্র আছে এই জন্য আমরা এদেরকে বলতে পারি ছিদ্রাল প্রাণী। কি বলতে পারি ছিদ্রাল প্রাণী, অথবা আরেকটি নামে নামকরণ করতে পারি স্পঞ্জ। কি বলতে পারি বলতো স্পঞ্জ। তার মানে এই পর্বে আমরা স্পঞ্জও বলতে পারি অথবা কি বলতে পারি ছিদ্রাল প্রাণী বলতে পারি। কেন, এই প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই পর্বের নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটি পর্ব পড়লাম, এভাবে ধারাবাহিকভাবে আমরা কি 9টি পর্ব শেষ করব। এবার তোমাদের সুন্দর একটা টেকনিক শিখে দেই। দেখো, আমরা একটি পর্ব জানবো, আর যখন একটি পর্ব জানবো ওই পর্বের একটি প্রাণী চিনব, যদি আমি চিনতে পারি তাহলে কিন্তু আমাদের 50% পড়া শেষ হয়ে যাবে। কেন, কারণ যদি আমি প্রাণী চিনি তাহলে অবশ্যই তার স্বভাব, বাসস্থান অথবা তার বৈশিষ্ট্য আমি লিখতে পারবো, অথবা তার গুরুত্ব লিখতে পারবো। যেমন আমি যদি এখন বলে দেই যে আর্থ্রোপোডা পর্বের গুরুত্ব লেখো, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লেখো, তুমি কিন্তু পারবে না। কেন, কারণ আর্থ্রোপোডা পর্বের প্রাণী চেনা না। আর যদি আমি একটি শব্দ বলি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হলো চিংড়ি, এবার দেখো তোমার কিন্তু লেখা শেষ। যদি বলি স্বভাব লেখো তাহলে তুমি লিখবা সে কোন পরিবেশে থাকে। যদি বলি তার বৈশিষ্ট্য লেখো তাহলে তুমি কি লিখবে বলো তো, তার বৈশিষ্ট্য লিখবে। যদি বলি অর্থনৈতিক গুরুত্ব লেখো তাহলে কিন্তু তুমি লিখে শেষ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি আজকের এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যে নতুন নতুন অংশগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি এগুলো সবাই কি করছো লিখেছো, আর সুন্দর করে এই পড়াগুলো কি করবে বাসায় শিখে ফেলবে। আমরা ধারাবাহিকভাবে আবার পর্ব কত শুরু করব, আজকে 1 শেষ করলাম, আগামী ক্লাসে আবার পর্ব কি করব 2 শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।